আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্নিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থিওরি 7 নম্বর অধ্যায়। এইখানে হচ্ছে আপনি কালকে বন্ড ভ্যালুয়েশন দিচ্ছেন তো এটার 22 নাম্বার শেষ হচ্ছে জিরো কুপন বন্ডের হচ্ছে ইয়ের ওই অঙ্ক এটা অবশ্য আমি করিনি এখনো, তো এটা কি আমরা নিজেরাই করে ফেলবো? জিরো কুপন বন্ড আমরা গত ক্লাসে করাইছিলাম যে জি স্যার, কিন্তু ওইটা আমি মানে অঙ্ক করছি 22 নাম্বার পর্যন্ত ফর্মেট 2 এর, কিন্তু এই তিনটা অঙ্ক আছে যে পর্যন্ত এটা করা হয়নি আমার, এটা নিজে শেষ করবো। এটা বলতে নিজে শেষ করতে হবে, যদি কোনো সমস্যা হয় আগামী দিন আমার বলতে হবে এবার। আচ্ছা, তাহলে এখন আমরা স্টক ভ্যালুয়েশনে যাব। 3 নম্বর ফরম্যাট। স্টক ভ্যালুয়েশনে আমাদের এখানে 5টা সূত্র করতে হবে। 5টা সূত্রের মধ্যে আগে যেমন 5টা সূত্র শিখেছি, এখনো 5টা সূত্র শিখতে হবে 3 নম্বর ফরম্যাটে। এখন স্টক ভ্যালুয়েশনে আমাদের প্রথম যে বেসিসটা আসবে সেটা হলো কনস্ট্যান্ট গ্রোথ মডেল, আর দ্বিতীয় বেসিস যেটা আসবে সেটা হচ্ছে ভেরিয়েবল গ্রোথ মডেল। কনস্ট্যান্ট গ্রোথ মডেল কি? গ্রোথ রেট একটা দেয়া থাকবে কনস্ট্যান্ট আকারে, সেটা পরিবর্তন হবে না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ রেট। আর ভেরিয়েবল কি? যে গ্রোথ রেট মাঝে মাঝে পরিবর্তন হয়, তো যে বছর থেকে পরিবর্তন হবে ওই বছর থেকে আবার ইনফিনিটি কন্টিনিউ চলতে থাকবে, এরকম দেয়া থাকবে। যখন আমাদের গ্রোথ রেট পরিবর্তন হবে ভেরিয়েবল গ্রোথ রেট, তখন আমাদের সূত্র হবে এটা বড়টা। আর যদি কনস্ট্যান্ট গ্রোথ রেট হয় তাহলে স্টক ভ্যালু ছোট সূত্রটা হবে। সূত্রটা আমরা পড়ি যে P0 হলো মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার, সূত্র হলো D1 বাই KE মাইনাস G। আর P1 মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, P2 মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, P3 মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য থার্ড ইয়ার। তাহলে D1 হ্যাঁ বুঝতে পারিনি কিছু দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে স্যার। তাহলে P হলো মার্কেট প্রাইস পার শেয়ার, P0 এটা কারেন্ট ইয়ার, P1 এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, P2 এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, P3 মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য থার্ড ইয়ার। সূত্রটা কেমন? P0 বের করার সময় D1 কে KE মাইনাস G দ্বারা ভাগ করতে হবে, আর P1 বের করার সময় D2 কে ভাগ করতে হবে, D2 ডিভাইডেড বাই KE মাইনাস G। আর P2 বের করার সময় আমাদের সূত্র হবে D3 বাই KE মাইনাস G। তাহলে নিচে KE মাইনাস G ঠিক আছে, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে উপরে D1 D2 D3 এভাবে। আর P3 সমান সমান D4 বাই KE মাইনাস G। যদি আমরা P4 বের করি তাহলে আমাদের সূত্র হবে D5 বাই KE মাইনাস G। আশা করি সবাই বুঝতে পারছি সূত্রটা। এবার আসি 2 নম্বর বেসিস। যখন ভেরিয়েবল গ্রোথ রেট হবে তখন আমাদের P0 এভাবে বের হবে। প্রথমে ডিভিডেন্ডে প্রেজেন্ট ভ্যালু করতে হবে, D1 D2 D3 এগুলোকে 1 প্লাস i দ্বারা ভাগ করতে হবে, 1 প্লাস i টু দি পাওয়ার n প্রথম বছর, দ্বিতীয় বছর হলে 1 প্লাস i টু দি পাওয়ার 2, আবার তৃতীয় বছর হলে 1 প্লাস i টু দি পাওয়ার 3, এভাবে কন্টিনিউ, প্লাস P3 বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন আসি, এখানে যদি D3 তিনটা ডিভিডেন্ড হয় প্রথম 3টা বছর, তাহলে এখানে P3 হবে। যদি আমাদের ডিভিডেন্ড 4 ইয়ার পর্যন্ত যায় অর্থাৎ D4 হয়, সেক্ষেত্রে P4 প্লাস দেখাতে হবে কিন্তু, আর D5 হলে P5 এটা ডিসকাউন্ট করতে হবে। তার মানে প্রথম ডিভিডেন্ডে ডিসকাউন্ট করতে হবে, তারপরে প্রাইসে ডিসকাউন্ট করতে হবে। এই ছিল গ্রোথ মডেলের সূত্র। এবার আসি D1 D2 এগুলো যদি আমাদের না জানা থাকে তার জন্য আমি এখানে একটা সূত্র দিছি। এক্সপেক্টেড ডিভিডেন্ড কিভাবে বের করতে হয়? D1 বের করার সূত্র হলো D0 1 প্লাস গ্রোথ রেট পাওয়ার 1। আচ্ছা, D2 যখন বের করব তখন D0 1 প্লাস গ্রোথ রেট পাওয়ার 2। D3 যখন বের করব তখন D0 1 প্লাস গ্রোথ রেট পাওয়ার 3, আর 4 বের করার সময় পাওয়ার 4, এভাবে কন্টিনিউ। 4 নম্বর সূত্র ডিভিডেন্ড ইল্ড। সূত্র হবে ডিভিডেন্ডকে P0 দ্বারা ভাগ করতে হবে যদি প্রথম বছর হয়, ফার্স্ট ইয়ার হলে P0 দ্বারা ভাগ করতে হবে, সেকেন্ড ইয়ার হলে P1 দ্বারা ভাগ করতে হবে D2 কে,
থার্ড ইয়ারে D3 কে ভাগ করতে হবে P2 দ্বারা, আর ফোর্থ ইয়ারে D4 কে P3 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এবার আসি ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনের সূত্র, যেমন একটা সূত্র আমরা এখানে দেখা আছে যে P1 থেকে P0 বাদ দিয়ে P0 দ্বারা ভাগ করলে হবে। আমি যদি থার্ড ইয়ার এটা বের করি তাহলে P3 থেকে P2 বাদ দিতে হবে, মানে পূর্বের ইয়ারটা বাদ দিতে হবে আর কি, প্রিভিয়াস ইয়ার দিয়ে আবার সেই প্রিভিয়াস ইয়ার দ্বারা ভাগ করতে হবে, এটা গেইন পাওয়া যাবে। এরকম অঙ্ক আছে, আমরা দেখাবো। অঙ্কে আসি, ওই অঙ্কটা সেই ক্যাপিটাল গেইন এখানে দেওয়া হয়েছে। যেমন প্রথম বছর হলে P1 minus P0 divided by P0 into 100। ক্যাপিটাল গেইন যদি সেকেন্ড ইয়ার হয় তাহলে P2 minus P1 divided by P1 into 100। এরপরে P3 এভাবে কন্টিনিউ চলবে। তাহলে আমরা স্টক ভ্যালুয়েশনে অঙ্কগুলো সব দেখে আসি আমাদের বই থেকে। তিন নম্বর ফরম্যাট এখান থেকে শুরু। প্রশ্নগুলো এখানে লেখা হলো। এবার আসি সূত্র, তো আমরা একবার দেখলাম P1 P0 P1 P2 P3 কিভাবে বের করতে হবে, D1 D2 D3 কিভাবে বের করতে হবে। আচ্ছা, এরপরে ভেরিয়েবল গ্রোথ রেট যদি থাকে তাহলে এই বড় সূত্রটা হবে। যদি ডিভিডেন্ড ইল্ড থাকে তাহলে এই সূত্রটা হবে। ক্যাপিটাল গেইন বললে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ক্যাপিটাল গেইন। এই এখন আমরা অঙ্ক শুরু করি। প্রবলেম নাম্বার 1। Sonia Incorporation of currently pays an annual year-ended dividend of Taka 3 per share. It plans to increase this by 5% next year and maintain it at the new level for the foreseeable future. If the required on this the farm stock is 8%, what is the value of the Sonia's stock? Sonia's stock এর ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে আমাদের গ্রোথ রেট মাত্র একটা। বুঝছে ডিভিডেন্ড কত? আচ্ছা, ডিভিডেন্ড আবার দুই প্রকার। এখানে দেখাচ্ছে অলরেডি পেইড যদি বলা হয় তাহলে D0, আর এক্সপেক্টেড পেইড এন্ড অফ দ্য ইয়ার পেইড যদি ভবিষ্যতে পেইড করা হয় এমন কথা বলে তাহলে D1। সোনিয়া ইনকর্পোরেশন কারেন্টলি পেইজ, অলরেডি পেইজ করে ফেলেছে কত টাকা? 3 টাকা। ইফ দ্য প্ল্যান টু ইনক্রিজ দিস by 5% next year, ইনক্রিজ হয় কত পার্সেন্ট করে? 5% করে। এটা গ্রোথ রেট, একটাই রেট। মেইনটেইন, এটা মেইনটেইন করবে ইট এট দ্য নিউ লেভেল ফর দ্য ফিউচার। তাহলে ফরসেবল ফিউচার ভবিষ্যতে ওই 5% করে কনস্ট্যান্ট থেকে যাবে গ্রোথ রেট। তাহলে প্রথম সূত্রটা হবে ইফ দ্য রিকোয়ার্ড অন দিস দ্য ফার্ম দ্য স্টক ইজ 8%, যদি আমাদের কের মান 8% হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সোনিয়া স্টক? স্টকের মূল্য কত? তাহলে আমরা সূত্র লিখলাম D1 বাই KE মাইনাস G, যেহেতু এটা কনস্ট্যান্ট গ্রোথ রেট। হিয়ারে আমরা D0 পেয়েছিলাম 3 টাকা, এখন D1 বের করে ফেলি। D0 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট 0.5 পয়সা গুণ করে দিলাম, গুণ করে আমাদের হয়েছে কত? 3.1315। D1 এর মান পেয়ে গেলাম, K এর মান তো 8% আর G এর মান তো লিখেছি এখানে 5%। ক্যালকুলেশন করে 105 টাকা বের হয়েছে। এই হচ্ছে অঙ্ক শেষ। তাহলে এটা কনস্ট্যান্ট গ্রোথ রেট আমরা বুঝলাম কি হবে? গ্রোথ রেট একটা দেওয়া ছিল, আর বসে মেইনটেইন করবে এই গ্রোথ রেট কন্টিনিউ ফরসেবল ফিউচার, ভবিষ্যতে এইভাবেই চলতে থাকবে কন্টিনিউ। নেক্সট 2 নম্বর পড়লে আরো বোঝা যাবে। হ্যারিসন কোলাতে এখানে হচ্ছে স্টক কারেন্টলি দ্য সেল ফর 20 টাকা এ শেয়ার, the stock just paid dividend 1 টাকা পার শেয়ার পেইড করেছে, 1 টাকা পার শেয়ার। D0 মান দেওয়া আছে, D0 হচ্ছে 1। the dividend is expected to grow at a constant rate of 10% a year। গ্রোথ রেট হচ্ছে 10%। and what is the stock price is expected to year first from now। এখন থেকে P1 বের করে দেখাতে হবে। What is the required rate of the return on the company's stock? or required rate of return বের করতে হবে।
তো P1 এর সূত্র আমরা জানি P0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট। P0 এর মান এখানে দিচ্ছে বলছে 20 টাকা, আর গ্রোথ রেট 10%, গুণ করলে হয় 22 টাকা, অর্থাৎ P1 এর মান হলো 22 টাকা। আবার রিকোয়ার্ড রেট বানাতে হবে। আমরা জানি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সমান সমান কে সমান সমান D1 বাই P0 প্লাস গ্রোথ রেট ইন্টু 100। এখন D1 তো দেওয়া নেই, D0 দেওয়া আছে। D1 বানিয়ে নিলাম 1 টাকা 10 পয়সা, গ্রোথ রেট 10%, কে এর মান বের করলাম। কে এর মান কত পার্সেন্ট? 15.50%। অ্যান্সার শেষ হয়ে গেল। নেক্সট প্রশ্নটা গ্রোথ রেট ভেরিয়েবল দেওয়া আছে, এটা ফলো করতে হবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। Asus computer is expressing a period of rapid growth. Earning and dividend are expected to grow at a rate of 15% during the next 2 years, at 13% in the third year, and at a constant growth rate 6% thereafter. তাহলে বললো এক্সপেক্টেড গ্রোথ রেট প্রথমে 15%, তারপর ডিউরিং দ্য নেক্সট 2 ইয়ার, পরবর্তী 2 বছর 13%, এরপর বলছে ইন দ্য থার্ড ইয়ার এন্ড, মানে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার মিলে, এন্ড দ্য কনস্ট্যান্ট গ্রোথ রেট, পরবর্তীতে কনস্ট্যান্ট গ্রোথ রেট হয়ে যাবে ফোর্থ ইয়ার থেকে 6% হারে। এখন বলছে যে Asus the last dividend was, এটা দেওয়া হয়েছিল 20 টাকা D0 এর মান, and the required rate of the return on the stock 12%, এর মান 12%, calculate the value of the stock today, আজকে প্রেজেন্ট ভ্যালু দেখাতে হবে। এখন আমরা দেখলাম কনস্ট্যান্ট এর গ্রোথ রেট আছে তিনটা। একটা গ্রোথ রেট বললো 15% প্রথম বছর, তারপরে 13% সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে দেয় আবার 6%। কনস্ট্যান্ট গ্রোথ রেট না, এটা হচ্ছে ভেরিয়েবল গ্রোথ রেট। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে 6%। আচ্ছা, এই গ্রোথ রেট যখন দেখা যাবে একের অধিক হবে তখন সেটা ভেরিয়েবল গ্রোথ রেট, এবং এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে ভেরিয়েবল ছিল কয়টা ছিল? ভেরিয়েবল ছিল 2টা, তবে 3 বছর, 15% 1 বছর আর 13% 2 বছর। তো আমরা হিয়ারে লিখলাম D0 20 টাকা, কে এর মান 12%, গ্রোথ রেট প্রথমটা আছে 15% আপ টু সেকেন্ড ইয়ার। এটা ছিল যে 15% ডিউরিং নেক্সট 2 ইয়ার, 2 বছর, আর 13% ছিল থার্ড ইয়ারের জন্য। তাহলে 13% অনলি থার্ড ইয়ার, আর 6% ছিল ফোর্থ ইয়ার থেকে, ইয়ার 4 ফ্রম এখানে ইনফিনিটি বলছে, ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি, ইয়ার 4 থেকে শুরু করে কন্টিনিউ চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা ইয়ারের এই মানগুলো এখন বসাবো। তার আগে সূত্র লিখলাম D1, D2, D3 আর P3, এগুলো পাবো কোথায়? কে এর মান তো আছেই 12% দেওয়া। তো আমরা এইগুলো এখন আমরা একটু লিখে নিই। তাহলে D1 বের করলাম, যে D1 সমান সমান D0 1 প্লাস গ্রোথ রেট, প্রথম বছর 15%, সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরেও 15%। তাই 15% দিয়ে 2 বার নির্ণয় করলাম D1 আর D2। এখন D2 নির্ণয় করার সময় খেয়াল করতে হবে D1 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করতে হবে। D1 ছিল 23 টাকা, তার সাথে গুণ করে নিলাম। থার্ড ইয়ারে D3 যখন হবে তখন কিন্তু 13%, অনলি থার্ড ইয়ারের জন্য গ্রোথ রেট 13%। ফোর্থ ইয়ারে কিন্তু 6%, ফোর্থ ইয়ার থেকে শুরু করে ইনফিনিটি চলতেই থাকবে। D4 সমান সমান D3 1 প্লাস গ্রোথ রেট 6%, এটা হলো 31 টাকা 68 পয়সা। এখন আমাদের লাগবে P3 সমান সমান D4 বাই KE মাইনাস G। এখন D4 এর মান 31 টাকা 68 পয়সা, নিচে 12% মাইনাস গ্রোথ রেট 6%, বাদ দিলে থাকে 6%, ভাগ করে একসাথে গুণ করলে 528 টাকা।
অতএব P3 এর মান 528 টাকা। এই মানগুলো নিয়ে এখন আমরা সূত্রে পোস্টিং দিচ্ছি। D1 এর মান 23 টাকা, D2 এর মান 26 টাকা 45 পয়সা, D3 এর মান 29 টাকা 89 পয়সা, আর P3 এর মান 528 টাকা। নিচে 1 প্লাস k 1 প্লাস k 1 প্লাস k টু দি পাওয়ার n ক্যালকুলেশন করলাম, ফলাফল কত পেয়ে গেলাম? 438 টাকা 73 পয়সা। তাহলে এই সূত্রটা কখন হবে? যখন গ্রোথ রেট 1 এর অধিক আসবে। যেমন 15% আসছে প্রথম 2 বছর, 13% আসছে থার্ড ইয়ার, অনলি থার্ড ইয়ারের জন্য, আর 6% আসছে দেয়ার আফটার, ফোর্থ ইয়ার থেকে শুরু করে ইনফিনিটি কন্টিনিউ চলবে অসীম পর্যন্ত। আচ্ছা, এবার আসি সূত্রের মধ্যে D1 D2 D3 লিখলাম কেন, D4 নেই কেন? এখানে ভেরিয়েবল ছিল থার্ড ইয়ার পর্যন্ত, আর ফোর্থ ইয়ার থেকে কনস্ট্যান্ট শুরু হয়েছে। যদি ভেরিয়েবল ফোর্থ ইয়ার পর্যন্ত থাকতো তাহলে D4 পর্যন্ত লিখতাম। ভেরিয়েবল গ্রোথ রেট যদি 7 ইয়ার পর্যন্ত থাকতো তো 7 ইয়ার পর্যন্ত লিখতাম, D1 D2 D3 D4 D5 D6 D7 পর্যন্ত লিখতাম, আর তখন P7 লিখে দিতাম প্লাস করে। সবাই বুঝতে পারছে? অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে 2 নাম্বার, ক্যালকুলেট দ্য P1 আর P2। আচ্ছা, আমরা তো P0 শিখলাম। P0 D1 দিয়ে শুরু হয়, আর P1 যখন বলবো তখন D2 দিয়ে শুরু হবে। অর্থাৎ সূত্র এটাই থাকবে, এই D1 এর যে অপশনটা, এই অপশনটা বাদ যাবে। তাহলে সেটা দেখাই, এখানে থাকবে তাহলে D2 আর D3 আর P3, 1টা কিন্তু বাদ গেছে। তাহলে D2 এর মান ছিল 26 টাকা 45 পয়সা, আর D3 এর মান ছিল 29 টাকা 89 পয়সা, ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন n এর মান প্রথম বলে এটা ফার্স্ট ইয়ার মনে করতে হবে, পাওয়ার 1, আর এটা পাওয়ার 2, আর এই পাশে পাওয়ার 2, 528 টাকা, এটা ঠিক থাকবে। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম P1। এবার বলছে P2 নির্ণয় করো। তাহলে P2 হলে D3 দিয়ে শুরু করতে হবে। তা D3 এটা যদি রাখতে চাই, এই পিছনে যেগুলো আগে ছিল D1 আর D2, এই অপশনটা বাদ যাবে। তাহলে শুরু থাকবে D3 আর P3, এটা এক বছর ডিসকাউন্ট, D3 প্লাস P3। D3 এর মান 29 টাকা 89 পয়সা, এটা ডিসকাউন্ট করলাম, আর 528 টাকা ডিসকাউন্ট করলাম, ক্যালকুলেশন করলাম, ফলাফল দেখালাম 498 টাকা 17 পয়সা, এটা 468 টাকা 41 পয়সা, আর P0 মান হয়েছিল 438 টাকা 73 পয়সা। নেক্সট প্রশ্ন, ক্যালকুলেট দ্য ডিভিডেন্ড ইল্ড ফর দ্য ইয়ার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ডিভিডেন্ড ইল্ড দেখাতে হবে। তো ডিভিডেন্ড ইল্ডের সূত্র আমরা শিখছি। ফার্স্ট ইয়ার হলে D1, সেকেন্ড ইয়ার হলে D2, থার্ড ইয়ারে D3। D1 কে P0 দ্বারা ভাগ করে 100 গুণ করতে হবে, আর D2 কে P1 দ্বারা ভাগ করে 100 গুণ করতে হবে, D3 কে P2 দ্বারা ভাগ করতে হবে। ক্যালকুলেশন করে যা পেয়েছি 5.24, 5.65, 6% आंसर। এই ক্লিয়ার? তাই ডিভিডেন্ড ইল্ড নিয়ে কারোর কোনো সমস্যা নাই তো? নেক্সট প্রশ্ন, calculate the capital gain yield for the year first year, second year, third year, and capital gain দেখাতে হবে। তাহলে P0, P1, P2 এগুলো দেখতে হবে। P0 এর মান ছিল 438 টাকা, P1 এর মান হইছে 468 টাকা। তাহলে ডিফারেন্স কত? 30 টাকা বাড়তি, ওই 30 টাকাই গেইন। পার্সেন্টেজ বানাতে হবে বলে ভাগ দিতে হবে। এখন একটু খেয়াল করি, ক্যাপিটাল গেইন হলো এই যে P1 প্রথম ফার্স্ট ইয়ারে, P1 minus P0 divided by P0। তো P1 ছিল 468 টাকা 41 পয়সা, P0 ছিল 438 টাকা 73 পয়সা, মাইনাস করে ভাগ দিলাম 438 টাকা 73 পয়সা দিয়ে ইনটু 100, 6.76%। সেকেন্ড ইয়ার যদি হয় তাহলে P2 minus P1 divided by P1 into 100, 498 টাকা 17 পয়সা মাইনাস 468 টাকা 41 পয়সা ডিভাইডেড বাই 468 টাকা 41 পয়সা। তাহলে P2 এর মান থেকে P1 এর মান বাদ দিয়ে P1 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে 6.35% आंसर। থার্ড ইয়ার যদি হয়
তাহলে P3 থেকে P2 বাদ দিয়ে P2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, এটা হবে 6%। তাহলে ক্যাপিটাল গেইন এটা হলো লাস্টের 6%, এর আগেটা হলো 6.35 আর 6.76। ক্যাপিটাল গেইন শেষ। ডিভিডেন্ড ইল্ডও তো দেখলাম পার্সেন্টেজ দেওয়া আছে, সব পার্সেন্টেজ বের করলাম। তো ডিভিডেন্ড ইল্ড আর ক্যাপিটাল গেইন এই দুটো যোগ করে হলো টোটাল গেইন। তাহলে লাস্ট প্রশ্ন, ক্যালকুলেট দা টোটাল রিটার্ন। টোটাল রিটার্ন দেখাও। তো ডিভিডেন্ড ইল্ডের পার্সেন্টেজ আর ক্যাপিটাল গেইনের পার্সেন্টেজ এই দুটো মিলে টোটাল ডিভিডেন্ড ইল্ড প্লাস ক্যাপিটাল গেইন 5.24 প্লাস 6.76 যোগ করে কত হয় 12%। আচ্ছা সেকেন্ড ইয়ারের ডিভিডেন্ড ইল্ড কত? সেকেন্ড ইয়ারের ডিভিডেন্ড ইল্ড হয়েছে এটা 5.65 আর ক্যাপিটাল গেইন হয়েছে 6.35। 5.65 প্লাস 6.35 যোগ করলে হলো 12%। লাস্ট থার্ড ইয়ারে ক্যাপিটাল গেইন আর ডিভিডেন্ড ইল্ড হলো 6%, ক্যাপিটাল গেইন 6%, 6 আর 6 যোগ করলে 12%। এখন সবচেয়ে মজার বিষয় হলো টোটাল রিটার্ন সর্বদাই প্রতি বছরের সমান হবে। যেমন প্রথম বছরে 12%, সেকেন্ড ইয়ারে 12%, থার্ড ইয়ারেও 12%, সবগুলো বছরে 12%। ক্যাপিটাল গেইন আর ডিভিডেন্ড ইল্ড যদি সঠিক থাকে তাহলে এটা মিলে যাবে, আর যদি সঠিক না থাকে মিলবে না, তখন মনে করতে ভুল আছে, ভুল হয়েছে কোনো জায়গায়। সবাই বুঝতে পারছে তাহলে অঙ্কটা? নেক্সট অঙ্ক 4 নাম্বার। Lawrence Industries most recent annual dividend was 1 টাকা 80 পয়সা per share D0 and the required rate of the return is 10% Kirman. Find out the market value of the Lawrence Industries share when the dividend are expected to grow. Dividend উপরে growth rate 8% annually for 3 years. তাহলে প্রথম growth rate 8%, তবে সেটা 3 বছর। That was followed by 5% constant growth rate annual rate in year 4 to infinity। 70 বছর থেকে 5% হারে বৃদ্ধি পাবে গ্রোথ রেট, আর এটা কন্টিনিউ চলবে ইনফিনিটি, অসীম পর্যন্ত। তাহলে গ্রোথ রেট কিন্তু দুইটা, একের অধিক হলেই তো বলেছিলাম যে সূত্র এটা হবে। তো প্রথম যে আমাদের গ্রোথ রেটটা এটা কয় বছরের জন্য ছিল? 3 বছর। তাই D1, D2, D3 আর এটা হচ্ছে P3। এখন D1, D2, D3 এগুলো আমাদের মান বের করতে হবে, P3 আমাদের হিয়ারে বের করে নিতে হবে। প্রশ্নে আমরা যা পাচ্ছি তাতে দেওয়া আছে ডিভিডেন্ড D0 এর মান 1 টাকা 80 পয়সা, কে এর মান 10%, গ্রোথ রেট প্রথমটা 8% আপ টু 3 ইয়ার্স, 3 বছর যাবত এটা চলবে। আর সেকেন্ড গ্রোথ রেটটা অনলি ফর না, এখানে ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি, 70 বছর থেকে শুরু করে কন্টিনিউ চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, কনস্ট্যান্ট। 8% ছিল ভেরিয়েবল, 5% আছে কনস্ট্যান্ট। ক্যালকুলেশন অফ দ্য এক্সপেক্টেড ডিভিডেন্ড। এখন আমাদের D1 বের করে নিতে হবে। D0 দেওয়া আছে 1 টাকা 80 পয়সা, এর সাথে গ্রোথ রেট প্রথমটা 8%, গুণ করে নিলাম, তাহলে 1.944। তো D2 বের করতে গেলে D1 এর সাথে আমরা গুণ করব, তাহলে D1 1.94 এর সাথে 1.08 গুণ করলাম। এরকম 3 বছরেই কিন্তু 8% দিয়ে গুণ করে আমরা D1, D2, D3 বের করলাম। এবার D4 বের করব, 14 বছরের জন্য P4 লাগবে। কনস্ট্যান্ট গ্রোথ রেট 4 ইয়ারে কিন্তু 6%, 5% ছিল এখানে, 6 না। তাহলে 5% ক্যালকুলেশন করে 2.38 পয়সা। অতএব P3 সমান D4 বাই K মাইনাস G। তাহলে D4 2.38 আর K হচ্ছে 10%, 0.5 হচ্ছে G এর মান 47 টাকা 60 পয়সা, এটা হলো অ্যান্সার। তাহলে P3 দেখানো হলো। এখন মানগুলো বসালাম, P3 এর মান 47 টাকা 60 পয়সা, আর D1, D2, D3 দেখানো হলো। ক্যালকুলেশন করে ডিসকাউন্ট এখানে প্রেজেন্ট ভ্যালু করা হলো 40.97 পয়সা, 40 টাকা 97 পয়সা, অ্যান্সার শেষ।
তাহলে আমরা এটা বুঝতে পারছি না ইনশাআল্লাহ। যদি গ্রোথ রেট একটা থাকে তো কনস্ট্যান্ট গ্রোথ রেট, আর একের অধিক হলে ভেরিয়েবল গ্রোথ রেট। 6 নম্বরটা কনস্ট্যান্ট গ্রোথ রেট, 7 নম্বরটা কনস্ট্যান্ট গ্রোথ রেট, 8 নম্বরটা ভেরিয়েবল গ্রোথ রেট। গ্রোথ রেট একের অধিক আছে, প্রথম 5% নেক্সট 3 ইয়ার, তারপরে 4% ইয়ার ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি, 4th ইয়ার থেকে শুরু করে অসীম পর্যন্ত। প্রথম 3 বছরের জন্য D1 D2 D3 বের করতে হবে, সেম এভাবে কাজটা করতে হবে। নয় নম্বর অঙ্কটা কনস্ট্যান্ট গ্রোথ রেট, একটা রেট আছে তাই ছোট সূত্র হয়েছে। 10 নম্বরটা কনস্ট্যান্ট গ্রোথ রেট, 11 নম্বরটা আবার ভেরিয়েবল গ্রোথ রেট। লাস্টে বসে গ্রোথ রেট 5% গ্রোথ রেট প্রথমে 3 বছর, আর 10% তাই আর যদি কি করে অঙ্ক থাকবে। হ্যাঁ বুঝিনি আরেকবার। সি পার্টে বললাম স্যার সি পার্টে কি অঙ্ক থাকবে? সি পার্টে থাকবে, হ্যাঁ সি পার্টে থাকবে, বি পার্টেও থাকবে, এখান থেকে বি পার্টেও থাকবে, সি পার্টেও থাকবে। এই যে 15 নম্বর কোশ্চেন সি পার্টের কোশ্চেন এরকম দিয়ে দেবে, কনস্ট্যান্ট গ্রোথ রেট, ভেরিয়েবল গ্রোথ রেট। স্যার আপনাকে স্যার আরিফ ফোন দিয়েছিল আপনাকে? হ্যাঁ আরিফ আছে ক্লাসে অফলাইনে। স্যার 13 নম্বর 13 সাল, এই যে 13 সাল বলছে, 15 সাল 13 নম্বর অঙ্ক। এটা আসছে কিন্তু 4 মার্কে। তাহলে আমরা এখান থেকে কয়টা করতে পারি? অঙ্ক তো সবাই একই রকম, আজকে দেখে আসতে হবে। এই যে এখানে 5টা কেন? প্রথমে আমাদের ভেরিয়েবল গ্রোথ রেট 5ম বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত, আর এরপরে কনস্ট্যান্ট হয়েছে। আচ্ছা তাহলে স্টক ভ্যালুয়েশনের যে অঙ্কগুলো আছে সাজেশনে দিছি, বইয়ের প্রথমে এই অধ্যায় সাজেশন দিয়ে আছে 7 নম্বর অধ্যায়। দেখতে হবে যে 3 নম্বর ফরম্যাট থেকে আমরা কি কয়টা অঙ্ক দিছি, যে কয়টা অঙ্ক দিছি ওই কয়টা করলে হবে, সবগুলো করা লাগবে না। কি পারবে না সবাই? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। এখানে বড় দেখা যাচ্ছে মেহেদি অঙ্কটা, এটা আসছে 18 সাল আর 15 সাল দুইবার। অঙ্কটা বলছে the growth rate of the dividend for the first 4 years 5% ছিল। তো 6% প্রথম 4 বছর, এরপর বলছে নেক্সট 3 ইয়ার ইজ 10%, পরে আরো 3 বছর হলো গ্রোথ রেট 10%। প্রথম হলো 4% আর 3%, 7%। এই 7% হচ্ছে ভেরিয়েবল। এরপর বলছে পারপিসিয়াল গ্রোথ রেট, কনস্ট্যান্ট গ্রোথ রেট 7%, এন্ড এখানে আর এই 7% এটা কি কনস্ট্যান্ট পারপিসিয়াল গ্রোথ রেট, এটা কিন্তু ভেরিয়েবল হয়নি। তাহলে প্রথম 7 বছরের পরে এটা হচ্ছে 8ম বছর থেকে ইনফিনিটি। তো আমরা এরকম লিখলাম যে গ্রোথ রেট ফার্স্ট 6% প্রথমে 4 বছর, তারপরে 10% এটা সেকেন্ড গ্রোথ রেট 3 বছর, এরপরে 7% যেটা এটা ফ্রম ইয়ার 7 টু ইনফিনিটি, 7ম বছর থেকে শুরু করে অসীম, P0 হট। এই জন্য ছোট্ট একটা প্রশ্ন, উত্তরটা কত বড়? 7 বছর এই পর্যন্ত দেখালাম, আবার এখানে লাস্টে P7 দেখালাম, P7 এর মান বের করে বাস ওকে आंसर হয়ে গেল, শেষ। এই আসছে 18 সাল, লাস্ট অঙ্ক 17 সাল 18 সাল পর্যন্ত দেওয়া হয়েছে। এই ফরম্যাট থেকে 19 সালে আসেনি, 20 সালে এবার আপনাদের এই ফরম্যাটটা বেশি বেশি ইম্পর্টেন্ট। স্যার আমাদের সাজেশনটা কোথায় দেওয়া হয়েছে? ওই বইয়ের শুরুতে বের করতে হবে, 1-2 পেজের টুলটালেই ওখানে লেখা আছে চূড়ান্ত সাজেশন।